ফিলোসফি বা দর্শনের জন্ম কোথায় হয়েছিল? ফিলোসফি বা দর্শন কখন জন্ম নিয়েছিল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তা হলো, ঠিক সেই নির্দিষ্ট ঐতিহাসিক মুহূর্তেই কেন জন্ম নিয়েছিল? কেন ঠিক ঐতিহাসিক ভৌগোলিক অঞ্চলেই জন্ম নিল? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব, যা আমাদেরকে অন্ততপক্ষে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দর্শনের উৎসকে বোঝাতে সাহায্য করবে। এগুলো আমাদেরকে পরিচিত করিয়ে দেবে প্রাচীন গ্রিক ফিলোসফির প্রথম দিককার ঘরানাগুলোর সাথে, যা আমরা পরবর্তী পর্ব থেকে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু আজ আমরা শুধুমাত্র একটি ইতিহাস ভিত্তিক আলোচনা করব না, বরং আমরা দেখব কিছু রাজনৈতিক, সাহিত্যিক এবং কাব্যিক প্রেক্ষাপট যা প্রথম দিকের মহান দার্শনিকদের নিঃসন্দেহেই প্রভাবিত করেছিল। আমি রাকবির হাসান, ডেস্টিনেশন ফিলোসফি আমার একটি পডকাস্ট সিরিজ। যথারীতি ইন্ট্রো মিউজিকের পরে আমরা আমাদের আজকের মূল আলোচনা শুরু করব। ডেস্টিনেশন ফিলোসফি, দ্বিতীয় পর্ব, ফিলোসফি বা দর্শনের জন্ম। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ফিলোসফি বা দর্শন কি। আমরা এই বিষয়টিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিলাম। আমরা দেখেছি দর্শন কেন এত গুরুত্বপূর্ণ এবং একই সাথে তা কতটা অদ্ভুত। তবে আজ আমরা এর ঐতিহাসিক শিকড় এবং এর ঐতিহাসিক উৎপত্তি নিয়ে আলোচনা করব। বলে রাখা ভালো যে দর্শনের জন্ম বা শুরু নিয়ে যে বিতর্ক তা এখনো চলছে, এবং এই বিতর্ক শতাব্দীর পর শতাব্দী, এমনকি সহস্রাব্দ পেরিয়ে গেলেও এখনো তার মীমাংসা হয়নি। ফিলোসফির উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রচলিত ধারণাটি হলো যে এটি গ্রিসে খ্রিস্টপূর্ব প্রায় সপ্তম বা ষষ্ঠ শতাব্দীর মধ্যে জন্ম নিয়েছিল। আসলে এই সময়েই আমরা প্রথম দার্শনিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত ধারণাগুলোর সন্ধান পাই। তবে একই সাথে এটাও বলতে হবে যে এই দৃষ্টিভঙ্গি বা ফিলোসফির জন্ম নিয়ে এই ধারণা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নয়। গবেষকদের একটি অংশ, যাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবাদী, তারা বিশ্বাস করেন যে ফিলোসফি সপ্তম বা ষষ্ঠ শতাব্দীর আগেই গ্রিসের বাইরে জন্ম নিয়েছিল। ওরিয়েন্টালিস্টদের মতে ফিলোসফি আরো আগেই এবং আরো পূর্ব দিকে উদ্ভূত হয়েছিল। যদি আমরা প্রাচ্য সংস্কৃতি এবং ধর্মগুলোর ইতিহাস বিশ্লেষণ করি, তবে আমরা দেখতে পাই যে প্রাচ্যের চিন্তাধারাগুলো প্রাচীন গ্রিক চিন্তাবিদদের দার্শনিক ধারণাগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ চিন্তাধারা। উদাহরণস্বরূপ খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে, অর্থাৎ আমি কয়েক সেকেন্ড আগে আপনাদেরকে যে তারিখটি বলেছিলাম তারও প্রায় 700 বছর আগে জন্ম নেয় সনাতন ধর্ম, যা হিন্দু ধর্ম নামে পরিচিত। এটি এমন একটি ধর্ম যা আজও প্রচলিত এবং এতে কিছু দার্শনিক বৈশিষ্ট্যও রয়েছে, অন্তত আংশিকভাবে হলেও। এরপর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে জন্ম নেয় বৌদ্ধ ধর্ম। একই সময়ে কনফুসিয়ানিজম এবং তাওবাদও উদ্ভূত হয়। অন্যদিকে সম্ভবত খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে পারস্য অঞ্চলে জরথুস্ত্রবাদের উদ্ভব ঘটে। এই সমস্ত ধর্ম, যেগুলো বেশ দীর্ঘ সময় ধরে বিকশিত হয়, তারা একটি মুক্তির পথের সন্ধান করে। আর এই সমস্ত ধারণা বা মতবাদ ধর্মীয় তো বটেই, অন্তত পক্ষে আংশিকভাবে হলেও দার্শনিকও। এখন ওরিয়েন্টালিস্টরা বলেন, যদি আমরা দেখি যে ষষ্ঠ শতাব্দীর আগেই পূর্বাঞ্চলে এমন ধারণা বিদ্যমান ছিল যা দার্শনিক বৈশিষ্ট্য বহন করে, তাহলে আমরা বলতেই পারি যে ফিলোসফির জন্ম সেখানেই হয়েছিল এবং এটি ধীরে ধীরে সময়ের সাথে গ্রিসে স্থানান্তরিত হয়। এবং এটা ঘটেছিল সম্ভবত বিভিন্ন সংযোগের মাধ্যমে, যেমন সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে, ভ্রমণ বা যাতায়াতের মাধ্যমে, অথবা বাণিজ্যের মাধ্যমে। তাদের এই ধারণা তারা আরো বিশ্লেষণের মাধ্যমে সমর্থন করেন। উদাহরণস্বরূপ তারা বলেন, যদি আমরা ভালোভাবে চিন্তা করি, শুধু ফিলোসফি নয়, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, এমনকি গণিত প্রকৃতপক্ষে প্রাচ্যেই উদ্ভূত হয়েছে। উদাহরণস্বরূপ কালদিয়ানরা গ্রিকদের প্রায় 1400 বছর আগে থেকেই জ্যোতির্বিদ্যার কিছু ধারণা জানত। গণিত প্রাচীন মিশরীয় এবং বেবিলিয়নেরা ব্যবহার করেছিল, যা গ্রিকদের ব্যবহারের কয়েক বছর আগের ঘটনা। আরো উল্লেখযোগ্যভাবে মিশরীয়রা চিকিৎসাশাস্ত্রের ভিত্তিও স্থাপন করেছিল, যা প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটেসের প্রায় 1400 বছর আগের কথা। সুতরাং ওরিয়েন্টালিস্টরা বলেন, যদি আমরা ইন্টেলেকচুয়ালি সৎ হতে চাই, তবে আমাদের স্বীকার করতেই হবে যে ফিলোসফি বা দর্শন এবং গ্রিক জ্ঞান বিজ্ঞান প্রকৃতপক্ষে পূর্ববর্তী উৎস থেকে উদ্ভব লাভ করেছে। তবে এই ওরিয়েন্টালিস্টদের এই দৃষ্টিভঙ্গি, যা নিঃসন্দেহে অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ, তা আজও একটি সংখ্যালঘু মতবাদ হিসেবে রয়ে গেছে। কারণ বেশিরভাগ গবেষক এই ধারণার সাথে ভিন্নমত পোষণ করেন, যা সাধারণত পাঠ্য বইয়ে পাশ্চাত্যবাদী ধারণা নামে পরিচিত। কারণ বেশিরভাগ গবেষকদের মতে, হ্যাঁ, এটা সত্য যে পূর্বাঞ্চলে কিছু দার্শনিক বা আধা দার্শনিক ধারণা এবং তুলনামূলকভাবে উন্নত বৈজ্ঞানিক জ্ঞান ছিল। তবে এই পাশ্চাত্যবাদী গবেষকদের মতে গ্রিক সংস্কৃতি প্রকৃতপক্ষে নতুন কিছু সৃষ্টি করেছিল, অর্থাৎ ফিলোসফি
গণিত, জ্যোতির্বিদ্যা এবং গ্রিকদের দ্বারা ব্যবহৃত অন্যান্য বিজ্ঞান পূর্বাঞ্চলে ব্যবহৃত বিষয়গুলো থেকে ভিন্ন। তারা দাবি করেন বিশেষ করে গ্রিক ফিলোসফির কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য ছিল এবং এই যুক্তি অন্যান্য শাস্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। এটি একটি নিজস্ব বৈশিষ্ট্য বহন করে যা গ্রিক ফিলোসফিকে পূর্বাঞ্চলীয় ফিলোসফিগুলো থেকে একেবারেই আলাদা এবং অনন্য করে তোলে। তাই আমরা যখন বৌদ্ধ ধর্ম, কনফুসিয়ানিজম, তাওবাদ বা হিন্দু ধর্ম নিয়ে কথা বলি, তখন আমরা সবসময় এগুলোকে ফিলোসফি বা শুধুমাত্র ফিলোসফি বলে অভিহিত করতে পারি না। আমরা এগুলোকে প্রায় ধর্মীয় দর্শন বলে অভিহিত করি, কারণ এগুলোতে অবশ্যই দার্শনিক উপাদান রয়েছে, তবে একই সাথে এগুলো মূলত ধর্মীয় পরিচয় বহন করে। এসব ধর্মে অনেক ক্ষেত্রেই দেবতা, বিশ্বাস, ডগমা, নবী কিংবা অবতারের বিষয় রয়েছে এবং এরূপ বৈশিষ্ট্য কোনোভাবেই ফিলোসফির সাথে ঠিক মেলে না। তারপরও পাশ্চাত্যবাদী গবেষকরা বলেন ওরিয়েন্টালিস্টরা গ্রিক সংস্কৃতি এবং প্রাচ্য সংস্কৃতির মধ্যে যে সংযোগ খুঁজে বের করতে চান সেগুলো অনেকটাই জোর করে তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ যদি আমরা ঐতিহাসিক দলিলগুলো দেখি, আমরা চূড়ান্ত কোনো প্রমাণ পাই না যে প্রাচ্য এবং গ্রিক বিশ্বের মধ্যে প্রকৃতপক্ষে গভীর সংযোগ ছিল। আমরা বলেছি যে কিছু সংস্কৃতি ভারতের বা চীনের মতো অঞ্চলে উদ্ভূত হয়েছিল, কিন্তু কখনোই এই সংস্কৃতিগুলোর সাথে গ্রিসের সংযোগের কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য মিশরীয়দের সাথে যোগাযোগ ছিল এবং আমরা মিশরীয়দের সম্পর্কেও আলোচনা করেছি। মিশরীয়দের সাথে যোগাযোগের প্রমাণ রয়েছে এবং তা অস্বীকার করার উপায় নেই। তবে দূরপ্রাচ্যের সংস্কৃতির, বিশেষত ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে উদ্ভূত সংস্কৃতিগুলোর সাথে যোগাযোগের কোনো প্রমাণ খুঁজে পাওয়া কঠিন। পাশ্চাত্যবাদী গবেষকরা বলেন যদি সত্যি এই দুই সংস্কৃতির মধ্যে গভীর সাংস্কৃতিক বিনিময় হতো, তবে অবশ্যই আমাদের কাছে কিছু তথ্য, প্রমাণ বা নথি থাকতো। আরো একটি বিষয় তারা তুলে ধরেন, আর তা হলো যে প্রাচ্য এবং দূরপ্রাচ্যের সাথে গ্রিক বিশ্বের যে যোগাযোগের ধারণা কিছুটা হলেও পরবর্তী শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেটের কার্যকলাপের প্রভাবে তৈরি হয়ে থাকতে পারে। অর্থাৎ যখন আলেকজান্ডার দ্য গ্রেট গ্রিস এবং কার্যত পুরো এশিয়া বা তার একটি বড় অংশ দখল করেন, তখন তিনি এক ধরনের কিংবদন্তি তৈরি করেন। এটি ছিল একটি হেলেনিস্টিক গল্প এবং এর মাধ্যমে গ্রিক ফিলোসফির সঙ্গে দূরপ্রাচ্যের সংস্কৃতিগুলোর সম্পর্ক স্থাপন করতে চাওয়া হয়েছিল। পাশ্চাত্যবাদী গবেষকদের মতে পূর্ব পশ্চিমের সংযোগের ধারণাটি একটি মিথ্যা ইতিহাস বা প্রোপাগান্ডার ফল। আলেকজান্ডার বা তার উত্তরসূরিরা এই ধারণাটি তৈরি করেছিলেন যাতে এই দুই ভিন্ন জগৎকে কাছাকাছি নিয়ে আসা যায়। কারণ যদি কোনোভাবে এটা প্রমাণ করা যায় যে গ্রিক ফিলোসফি প্রাচ্যের ফিলোসফি থেকে উদ্ভূত, তাহলে এটি সাম্রাজ্যের দুটি চরম সীমান্তকে সাংস্কৃতিকভাবে আরো কাছে নিয়ে আসার, আরো সংযুক্ত করার একটি উপায় হতে পারত। তবে পশ্চিমা গবেষকদের মতে পূর্ব পশ্চিমের সাংস্কৃতিক নৈকট্যের ধারণাটি বাস্তবতার উপর ভিত্তি করে নয়। এটি মূলত একটি কল্পনা যার খুব বেশি শক্ত প্রমাণ নেই। তাদের প্রধান যুক্তি হলো গ্রিক জ্ঞানসমূহ প্রকৃতপক্ষে প্রাচ্যের জ্ঞানসমূহ থেকে মৌলিকভাবে ভিন্ন, কারণ এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুক্ত। গ্রিক ফিলোসফির কোনো পুরোহিত শ্রেণী নেই, কোনো সন্ন্যাসী নেই বা কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নেই। ফিলোসফির মধ্যে রয়েছে শুধুমাত্র শিক্ষাগুরু, অর্থাৎ এমন ব্যক্তিত্ব যাদের প্রশ্নবিদ্ধ করা যায়, সমালোচনা করা যায়। এটি ধর্মের বিপরীতে একটি বড় পার্থক্য। ধর্মের একটি সাধারণ বৈশিষ্ট্য, বিশেষ করে প্রাচ্যের ধর্মগুলোর ক্ষেত্রে এটা বেশি করে সত্য, তা হলো ধর্মের শিক্ষক বা গুরুদের সমালোচনা করা যায় না। তারা কেবলমাত্র শিক্ষাগুরু নয়, বরং তাদের মধ্যে একটি পবিত্রতার ধারণা থাকে। গ্রিক ফিলোসফি এই দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত ছিল। এটি একটি মুক্ত এবং সমালোচনামূলক চিন্তাধারা যেখানে শিক্ষকদের মতামত চ্যালেঞ্জ করা এবং নতুন দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় অন্বেষণ করা সম্ভব ছিল। ধর্মের ক্ষেত্রে, বিশেষত পূর্বাঞ্চলীয় ধর্মগুলোর মধ্যে গুরু বা শিক্ষকের অবস্থান অনেক সময় বিতর্ক ও মতামতের ঊর্ধ্বে থাকে, কিন্তু ফিলোসফি সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। অন্তত গ্রিক ফিলোসফির ক্ষেত্রে একথা জোর দিয়ে বলাই যায়। ফিলোসফিতে শিক্ষক সবসময় সমালোচনার আওতায় থাকেন। আমরা এটি প্লেটোর ক্ষেত্রে দেখতে পাবো। যখন আমরা প্লেটো নিয়ে আলোচনা করব, প্লেটো একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তার অনেক ছাত্র ছিল। তবে তার ছাত্ররা অনেক ক্ষেত্রে তার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা তার তত্ত্বগুলো নিয়ে প্রশ্ন তুলত, বিভিন্ন সমস্যা উত্থাপন করত এবং তার সমালোচনা করত। প্লেটো নিজেও বাধ্য হন এই সমালোচনাগুলোর জবাব খুঁজতে, সমস্যাগুলোর সমাধান দিতে এবং তার তত্ত্বগুলোকে ব্যাখ্যা করতে। এটি শিক্ষাগুরু এবং ছাত্রদের মধ্যে একেবারে ভিন্ন ধারণার প্রতিফলন ঘটায়। গ্রিসে ধর্মীয় বা পুরোহিত শ্রেণীর অভাব ছিল এবং শিক্ষকরাও কোনো পবিত্র মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন না। এছাড়া ধর্মগুলোতে যেমন ঐতিহ্য, রীতিনীতির উপর গুরুত্ব দেওয়া হয়, ফিলোসফিতে সেগুলোর তেমন গুরুত্ব নাই। ধর্মসমূহে, সেটা প্রাচ্যের হোক অথবা পাশ্চাত্যের, তা অনেকটা অতীতের উপর, অনেকটা পবিত্র গ্রন্থের উপর এবং কয়েক শতাব্দী আগে জীবিত শিক্ষকদের শিক্ষা এবং ঐতিহ্যের উপর খুব বেশি নির্ভর করে। উদাহরণস্বরূপ খ্রিস্ট ধর্ম বাইবেলের উপর ভিত্তি করে, যা 1000 বছর আগে রচিত হয়েছিল। ইসলাম ধর্ম একইভাবে কোরআনের উপর নির্ভরশীল, যা মুসলিম ধর্মের পবিত্র গ্রন্থ। বৌদ্ধ ধর্মে বুদ্ধের কাহিনীগুলো আজও একটি শক্তিশালী
শক্তিশালী ভিত্তি বহন করে। কনফুসিয়ানিজমও কনফুসিয়াসের শিক্ষা এবং তার তত্ত্বগুলোর উপর নির্ভর করে। ফিলোসফির ক্ষেত্রে এটি একেবারেই সত্য নয়। ফিলোসফি বরং ঐতিহ্যকে সবসময় প্রশ্ন করে এবং প্রচলিত রীতিনীতিগুলোকে চ্যালেঞ্জ জানায়। এই পডকাস্টের পরবর্তী পর্বগুলোতে আমরা এমন দার্শনিকদের দেখব যারা তাদের পূর্বসূরীদের দীক্ষাগুলোকে শুধু সমালোচনাই করেননি, শুধুমাত্র সে সম্পর্কে গভীর সন্দেহই প্রকাশ করে থেমে যাননি, বরং ক্ষেত্র বিশেষে সেগুলোর অসারতা প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন, সেগুলো সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন। তারা পূর্ববর্তী তত্ত্বগুলোকে সম্পূর্ণ ভেঙে ফেলার চেষ্টা করেছেন এবং বিশ্ব ও বাস্তবতা নিয়ে নতুন নতুন দৃষ্টিভঙ্গি প্রস্তাব করেছেন। তাই আমরা বলতে পারি ফিলোসফি ঐতিহ্যকে সমর্থন তো করেই না, বরং সেটিকে চ্যালেঞ্জ করে। আরেকটি মৌলিক পার্থক্য উল্লেখ করতে চাই, তা হলো গ্রিক ফিলোসফি যুক্তির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। হয়তো একেবারে শুরুর দিকে তেমন নয়, তবে নিশ্চয়ই হেরাক্লিটাস বা পারভেনাইডিসের সময় থেকে এই কথা আমরা জোর দিয়ে বলতে পারি যে যুক্তি ফিলোসফি করার বা দর্শন চর্চার প্রধান মাধ্যম হয়ে ওঠে। ফিলোসফারদের নিজের সিদ্ধান্তকে সবসময় যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হয়। শুধু এটাই সত্য বললেই চলে না, তা প্রমাণ করতে হয়, অন্যদের বোঝাতে হয় এবং অবশ্যই যুক্তি ব্যবহার করে তা করতে হয়। এই যুক্তি মূলত সন্দেহ থেকে উদ্ভূত হয়। প্রথমত কেউ তার পূর্বসূরীদের ধারণাগুলিকে প্রশ্ন করে, তারপর যুক্তির মাধ্যমে সেটিকে আক্রমণ করে এবং সবশেষে নতুন কিছু তৈরি করে। ধর্মে এই প্রক্রিয়াটি কখনো ঘটে বলে সাধারণত আমরা শুনি না। ধর্ম অবশ্যই যুক্তি ব্যবহার করতে পারে, তবে আমরা জানি ধর্মগুলো এমন কিছু চূড়ান্ত সত্য বা ডগমার উপর নির্ভর করে যা পুরোপুরি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না বা ব্যাখ্যা করা যায় না। এই সত্যগুলো এমন যা গ্রহণ করতে হয়, বিশ্বাস করতে হয়, কারণ সেগুলো অমোঘ এবং অনস্বীকার্য। ফিলোসফি এই ধরনের ডগমা বা অবিচল সত্য গ্রহণ করতে চায় না। ফিলোসফি বা দর্শনের প্রকৃতিই হলো ডগমার সমালোচনা করা। আমরা এটি অনেকবার দেখব, হয়তো একেবারে প্রথম দিকের ঘটনাগুলোতে একটু কম, তবে যতই আমরা ফিলোসফির ইতিহাসে অগ্রসর হব, যুক্তির এই অবাধ এবং স্বাধীন ব্যবহার আমাদের সঙ্গী হবে। আরেকটি বিষয়, পাশ্চাত্যবাদী গবেষকদের মতে এটা সত্য যে গ্রিকদের গণিত একটি সম্পূর্ণ নতুন আবিষ্কার ছিল না, কারণ এটি আংশিকভাবে মিশরীয়দের কাছ থেকে এসেছে। একইভাবে গ্রিকদের জ্যোতির্বিদ্যা সম্পূর্ণ নতুন কিছু ছিল না, কারণ এটি আংশিকভাবে কালদিয়ানদের কাছ থেকে এসেছে। চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রেও মিশরীয়দের ভূমিকা ছিল, তবে গ্রিকদের জ্ঞান তাদের পূর্বসূরীদের জ্ঞান থেকে সম্পূর্ণভাবে ভিন্ন ছিল, কারণ এর ভিত্তি ছিল তাত্ত্বিক জ্ঞান। তারা তাত্ত্বিক জ্ঞান বলতে কি বোঝাচ্ছেন? তাত্ত্বিক জ্ঞান বলতে বোঝায় যে পূর্ববর্তী সংস্কৃতিগুলো, যেমন মিশরীয়, কালদিয়ান বা ব্যাবিলনীয় সংস্কৃতিগুলো এই জ্ঞানের শাখাগুলোকে ব্যবহার করেছিল, তবে তা একান্তভাবে ব্যবহারিক উদ্দেশ্যে। উদাহরণস্বরূপ, মিশরীয়রা গণিতের প্রাথমিক ধারণা জানত, কিন্তু তারা এটি ব্যবহার করত শুধুমাত্র ব্যবহারিক কাজের জন্য। যেমন নীল নদের বন্যা জমির সীমানা মুছে ফেলত, ফলে নদের পানি সরে যাওয়ার পর জমির ক্ষেত্রফল পুনরায় নির্ধারণ করতে গণিতের ব্যবহার করা হতো। একইভাবে কালদিয়ান এবং ব্যাবিলনীয়রা জ্যোতির্বিদ্যার কিছু প্রাথমিক ধারণা জানত, কিন্তু তারা এটি কেবল জ্যোতিষশাস্ত্রের জন্যই ব্যবহার করত। তারা ভবিষ্যৎবাণী করতে বা গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে সৌভাগ্য বা অমঙ্গল নির্ধারণ করতে জ্যোতির্বিদ্যা ব্যবহার করত। গ্রিকরা অবশ্য গণিত এবং জ্যোতির্বিদ্যাকে ব্যবহারিক উদ্দেশ্যে ব্যবহার করেছিল, তবে তারা এগুলোকে কেবলমাত্র ব্যবহারিক কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। গ্রিকরা এগুলোকে তাত্ত্বিক উদ্দেশ্যেও ব্যবহার করত। তারা গণিতকে গণিত সম্পর্কিত সত্য অনুসন্ধানের জন্য ব্যবহার করত। তারা জ্যোতির্বিদ্যাকে গ্রহ নক্ষত্রের প্রকৃত সত্য আবিষ্কার করার জন্য ব্যবহার করত। তাদের লক্ষ্য কেবল ব্যবহারিক সমস্যার সমাধান নয়, বরং বাস্তবতা এবং বিশ্ব সম্পর্কে গভীরতর তাত্ত্বিক বোঝাপড়া অর্জন করা। গ্রিকরা চিকিৎসা বিজ্ঞানকে শুধু রোগ নিরাময়ের জন্য নয়, বরং মানব দেহ কিভাবে কাজ করে, চিকিৎসা শাস্ত্র এবং জীবনের প্রকৃত সত্য কি তা বোঝার জন্য ব্যবহার করতে চেয়েছিল। তারা শুধুমাত্র ব্যবহারিক প্রয়োগেই সীমাবদ্ধ থাকতে চায়নি, বরং কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিল। কেন এই প্রশ্নই ফিলোসফির মূল ভিত্তি। ফিলোসফি তখনই জন্ম নেয় যখন আমরা জিনিসগুলোর কারণ সম্পর্কে গভীরভাবে প্রশ্ন করি। ফিলোসফি এই গভীর অনুসন্ধানী প্রশ্ন থেকে শুরু হয়, এবং যেহেতু গ্রিকরাই প্রথম এই গভীর প্রশ্নটি তুলেছিল, আর তাই পাশ্চাত্যবাদী গবেষকদের মতে গ্রিকেরাই মূলত ফিলোসফির জনক। অবশ্য এই বিতর্কের ক্ষেত্রে আপনি যে কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারেন। উভয় দৃষ্টিভঙ্গিতেই আমরা কিছু গুরুত্বপূর্ণ চিন্তার উপাদান দেখেছি। সাধারণত সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হলো পাশ্চাত্যবাদী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ গ্রিসেই ফিলোসফি সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য ধারণ করে এবং এটি গ্রিসে একটি স্বতন্ত্র এবং মৌলিক রূপে জন্ম নেয়। তবে আপনার কাছে পাশ্চাত্যবাদী ধারণাটিও বেশ যুক্তিযুক্ত মনে হতে পারে, কারণ এর পক্ষেও কিছু যুক্তিযুক্ত বক্তব্য পাওয়া যায়, যা আমরা আগেই বলেছি। মূল বিষয়টি হলো খ্রিস্টপূর্ব 7ম এবং 6ষ্ঠ শতাব্দীর গ্রিস ফিলোসফি বা দর্শনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ক্ষেত্র ছিল।
তো ফিলোসফির জন্মের জন্য কেন গ্রিসের মাটি এত উর্বর ছিল, এ প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের সেই সময়ের গ্রিসের রাজনৈতিক চিত্রটি বুঝতে হবে। গ্রিসে কোনো কেন্দ্রীভূত বা শক্তিশালী রাষ্ট্র ছিল না, অর্থাৎ সেখানে ক্ষমতা কেবল একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ছিল না, বরং গ্রিসে স্বাধীন নগররাষ্ট্র ছিল যারা পলিস নামে পরিচিত ছিল, যেখানে ক্ষমতা বিভিন্ন মানুষের মধ্যে ভাগ করা ছিল। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ গ্রিক সমাজকে উন্মুক্ত আলোচনা, বিতর্ক এবং চিন্তাশীলতার জন্য একটি আদর্শ ক্ষেত্র করে তুলেছিল। এই খোলা পরিবেশ এবং বিকেন্দ্রীভূত রাজনৈতিক ব্যবস্থা ফিলোসফি বা দর্শনের জন্ম এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ এটি মানুষকে প্রশ্ন করতে, নতুন ধারণা তুলে ধরতে এবং বিদ্যমান বিশ্বাস ও প্রতিষ্ঠানের সমালোচনা করতে উৎসাহিত করেছিল। যেখানে প্রাচ্যে রাষ্ট্রগুলো একটি কেন্দ্রীভূত কাঠামোর উপর ভিত্তি করেছিল, এবং যেখানে আমরা প্রায়ই ধর্মীয় ব্যক্তিত্ব এমনকি দেবত্বপ্রাপ্ত শাসকদের উপস্থিতিও দেখতে পাই। এই ধরনের ব্যবস্থায় যৌক্তিক অনুসন্ধান ততটা মুক্তভাবে করা যেত না। আমরা আগেই বলেছি গ্রিসে রাষ্ট্রের মডেল ছিল একেবারেই আলাদা। প্রাচীন গ্রিসে রাষ্ট্রের মডেল ছিল একেবারেই আলাদা। সেখানে ছিল পলিস, যা ছিল মূলত স্বাধীন নগর রাষ্ট্র। এই নগর রাষ্ট্রগুলোতে প্রায়শই এমন শাসন ব্যবস্থা দেখা যেত যা আমরা আধুনিক পরিভাষায় প্রজাতান্ত্রিক বলতে পারি, যদিও তার সাধারণত ছিল অভিজাত শ্রেণীভিত্তিক। গ্রিসে অবশ্য পুরোহিতরা ছিল, কারণ সেখানে একটি প্রথাগত ধর্ম ছিল, কিন্তু এই পুরোহিতরা রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে নিতান্তই নিম্ন স্তরের একটি শ্রেণী হিসাবে বিবেচিত হতেন। গ্রিক ধর্ম নিজেও অনেক ক্ষেত্রে ব্যতিক্রমী ছিল। সেখানে কোনো পবিত্র গ্রন্থ ছিল না, কোনো রিভিল্ড সত্য ছিল না, এবং সাধারণভাবে একটি সহিষ্ণু পরিবেশ বিদ্যমান ছিল। সেখানে অজ্ঞেয়বাদ এবং আংশিকভাবে নাস্তিকতাও তুলনামূলকভাবে সহনীয় ছিল। তবে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে তা তুলনামূলকভাবে ছিল, কারণ কিছু দার্শনিককে, যেমন আনাসসাগোরাস, প্রোটাগোরাস এবং সক্রেটিসকে ধর্ম অবমাননার কারণে বিচারের সম্মুখীন হতে হয়েছিল। এসব বিচারের আনুষ্ঠানিক কারণ ছিল ধর্মীয়, যেমন অজ্ঞেয়বাদ বা প্রচলিত দেবদেবীর প্রতি অবিশ্বাস। তবে প্রকৃতপক্ষে এই বিচারগুলোর অন্তর্নিহিত কারণ প্রায়ই ছিল রাজনৈতিক। যখন কোনো দার্শনিক বা ব্যক্তি শাসক দলের সঙ্গে রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়তেন, তখন তাকে দমন করার জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। তবুও এটা বলা যায় যে বেশিরভাগ সময় গ্রিসে একটি সহিষ্ণু পরিবেশ বিরাজ করত, কিন্তু যখন সহিষ্ণুতার অভাব দেখা দিত, তখন তার পেছনে সাধারণত একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকত। ধর্ম তখন একটি বাহ্যিক অজুহাত হিসেবে ব্যবহৃত হতো শত্রুদের আক্রমণ করার জন্য। তবে বিশেষ এই ঘটনাগুলো বাদ দিয়ে সাধারণভাবে বলতে গেলে গ্রিক পলিসগুলোতে বাক স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা ছিল। বিশেষত খ্রিস্টপূর্ব ষষ্ঠ এবং পঞ্চম শতাব্দীতে পলিসগুলো, যেগুলো আগে অভিজাত বা অলিগার্কি দ্বারা শাসিত ছিল, সেগুলো অনেক ক্ষেত্রেই গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হয়। এই গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যবসায়িক ও বণিক শ্রেণীর প্রতিনিধিরাও শাসন ক্ষমতায় অংশগ্রহণ শুরু করে। গ্রিসের গণতন্ত্র, বিশেষ করে এথেনিয়ান গণতন্ত্র, ছিল এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো ছিল আইসোনোমিয়া, অর্থাৎ আইনের চোখে সবাই সমান এই ধারণা। গ্রিসে সমস্ত নাগরিক আইনের দৃষ্টিতে সমান ছিলেন। রাজনৈতিক অংশগ্রহণ ছিল সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত। তারা জনসভায় কথা বলতে পারতেন এবং ভোট দিতে পারতেন। আর এথেন্সের গণতন্ত্র ছিল সরাসরি, অর্থাৎ যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো, তখন সমস্ত এথেনিয়ান নাগরিক নির্ধারিত স্থানে একত্রিত হতেন, আলোচনা করতেন এবং প্রয়োজনে পরে ভোট দিতেন। সিদ্ধান্তগুলো সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে নেওয়া হতো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুক্তি ও বক্তৃতার গুরুত্ব। সরাসরি গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের জন্য যুক্তি এবং বক্তৃতা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ যদি কারো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ থাকতো, তবে তাকে তার সহনাগরিকদের বোঝাতে হতো এবং তাকে তাদের সমর্থন আদায় করতে হতো, এবং ভোটে যাতে তারা তার পক্ষে রায় দেয়, সেজন্য তাদেরকে যুক্তিযুক্ত বক্তব্যের মাধ্যমে রাজি করাতে হতো। তাই যুক্তি এবং ভাষার দক্ষতা এই ব্যবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। এই প্রয়োজনীয়তাই অ্যাথেন্সে বাগ্মিতা, যুক্তিতর্ক এবং দর্শনের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ নাগরিকরা একে অপরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করত, এবং এই প্রক্রিয়া চিন্তার স্বাধীনতাকে আরো উন্মুক্ত করে এবং অবশ্যম্ভাবী করে তোলে। আর এভাবেই গ্রিসের রাজনৈতিক ব্যবস্থা ফিলোসফি বা দর্শনের জন্ম এবং বিকাশের জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করেছিল। যদি কেউ তার সহনাগরিকদের বোঝাতে চাইতো যে তার দৃষ্টিভঙ্গি সবার জন্য ভালো এবং সবচেয়ে ভালো, তবে একদিকে তাকে তার মতামত প্রকাশ করতে, বিশেষ করে বিশ্বাসযোগ্যভাবে প্রকাশ করতে সক্ষম হতে হতো। অন্যদিকে তাকে যুক্তি প্রদর্শন করতে হতো, যাতে করে তার মতামতের পক্ষে অন্যান্য মানুষকে নিয়ে আসা যায়। এই ধরনের পরিস্থিতিতে ফিলোসফি বা দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে।
কারণ ফিলোসফি আমাদের যুক্তির চর্চা করতে শেখায়। এটি শেখায় কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়। এটি শহর বা নগরের জন্য প্রধান একটি বিষয় হয়ে ওঠে, যেমনটি এথেন্সের ক্ষেত্রে আমরা দেখি। তবে আমরা দেখব যে শুধু এথেন্সই নয়, অন্যান্য শহরগুলো এই দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, বিশেষ করে শুরুর দিকে। এই নগরগুলো ছিল অপেক্ষাকৃত নতুন, যেগুলোকে উপনিবেশ বা কলোনি বলা হতো। প্রথম দিকে দার্শনিকেরা সবাই গ্রিসের প্রান্তিক অঞ্চলগুলো থেকে এসেছিলেন, এথেন্স থেকে নয়। পরবর্তীতে তারা দর্শন চর্চার কেন্দ্র এথেন্সে চলে আসেন, কারণ এই নতুন শহরগুলোর মধ্যে বড় কোনো অভিজাত শ্রেণী ছিল না। এই শহরগুলো গ্রিকদের বাণিজ্যিক কার্যক্রমের কারণে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রধানত ব্যবসায়ীরা এগুলোতে বসবাস করত। আর এই ব্যবসায়ীরাই ছিল আরো খোলা মনের, কারণ তারা ভ্রমণ করত, তারা অন্য এলাকার মানুষের সঙ্গে মিশত, নতুন নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতো। তারা নিজেদের বিশ্বাস এবং অন্যান্য জিনিসগুলোকে সন্দেহ করার জন্য এবং অন্য দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আরো বেশি প্রণোদিত ছিল। এই মানসিকতা তাদের যুক্তির চর্চা করতে এবং নিজেদের প্রশ্ন করতে সাহায্য করত। সুতরাং শুরুতে ফিলোসফির জন্য সবচেয়ে উর্বর মাটি ছিল এই উপনিবেশগুলো। তারপর এটি ক্রমেই এথেন্সে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা আগেই বলেছি যে গ্রিসের গণতন্ত্র একটি সরাসরি গণতন্ত্রের রূপ ছিল, তবে এটি আজকের গণতন্ত্রের মতো ছিল না। আজকের উদাহরণ হিসেবে আমরা জানি যে বাংলাদেশে বা আমাদের মতো অনেক দেশে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক যারা নাগরিকত্ব অর্জন করেছেন তাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, অন্তত কাগজে কলমে। আমাদের গণতন্ত্র একটি পরোক্ষ গণতন্ত্র, তবে এটি বেশ ব্যাপক, কারণ প্রাপ্তবয়স্ক হওয়া মাত্রই রাজনৈতিক অধিকার পাওয়া যায়। কিন্তু এথেন্সে এবং গ্রিসের অন্যান্য গণতান্ত্রিক শহরগুলোতে এটি ঠিক এভাবে কাজ করতো না। এটা ঠিক নাগরিকেরা ভোট দেওয়ার অধিকার রাখতো, কথা বলার অধিকার রাখতো, আইন প্রস্তাবও তাতে ভোট দেওয়ার অধিকার ছিল। এটা ঠিক নাগরিকেরা ভোট দেওয়ার অধিকার রাখত, কিন্তু নগর রাষ্ট্রের সকল বাসিন্দারা নাগরিক ছিলেন না। তাহলে কে বা কারা নাগরিক ছিল? প্রথমত, এথেন্সের নাগরিক হতে হলে দুজন এথেনীয় পিতামাতার সন্তান হতে হতো, অর্থাৎ বাবা এবং মা উভয়কেই এথেনীয় হতে হতো। তাই বিদেশিরা এবং যাদের মাত্র একজন পিতা বা মাতা এথেনীয় ছিলেন তারা নাগরিকত্ব পেত না। দ্বিতীয়ত, দাসেরা নাগরিকত্ব থেকে সম্পূর্ণভাবে বাদ পড়ত। তৃতীয়ত, নারীরাও নাগরিকত্ব থেকে বঞ্চিত হতো, আর তাই তাদের কোনো রাজনৈতিক অধিকারও ছিল না। চতুর্থত, নাগরিক হওয়ার পাশাপাশি রাজনীতিতে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই জমির মালিক হতে হতো, অর্থাৎ একটি ছোটখাটো সম্পত্তি থাকা বাধ্যতামূলক ছিল। এর মানে হচ্ছে যে এথেন্সের সমস্ত বাসিন্দারা রাজনীতিতে অংশ নিতে পারত না। তবে সেই সময়ের প্রেক্ষাপটে এথেন্সের গণতন্ত্র ছিল সবচেয়ে উন্নত ব্যবস্থা। এটি সে সময়ের বিবেচনায় পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় সর্বাধিক অংশগ্রহণমূলক ব্যবস্থা ছিল। যদিও এথেন্সের গণতন্ত্র আজকের গণতন্ত্রের মতো অন্তর্ভুক্তিমূলক ছিল না, তথাপি একথা বলতে হয় যে এটি তখনকার জন্য একটি বিপ্লবী ধারণা ছিল। এটি রাজনৈতিক অংশগ্রহণের একটি নতুন মডেল তৈরি করেছিল, যা পরবর্তীকালে বিশ্বজুড়ে গণতান্ত্রিক চর্চার ভিত্তি হিসাবে কাজ করে। এথেন্স এবং তার উপনিবেশগুলোর কথা আমরা শুনলাম। এখন আসুন আমরা একটু স্পার্টার দিকে নজর দেই। স্পার্টা, যা অভিজাত শাসনের জন্য বিখ্যাত, তা কখনোই মহান কোনো দার্শনিকের জন্ম দেয়নি। আমরা কখনোই উল্লেখযোগ্য স্পার্টান দার্শনিকের নাম শুনি না। কেন স্পার্টায় দার্শনিক চর্চা বিকাশ পায়নি? এর প্রধান কারণ, স্পার্টা ছিল একটি সামরিক এবং অভিজাত নগর। এখানে গণতন্ত্রের অনুপস্থিতি এবং শক্তিশালী বাণিজ্যিক শ্রেণীর অভাব ছিল। এটি মূলত একটি যোদ্ধার শহর, যেখানে যুদ্ধ এবং শৃঙ্খলা ছিল জীবনের মূল ভিত্তি। সামরিক ব্যবস্থায় সিদ্ধান্ত ও আদেশ প্রশ্নাতীত হওয়া প্রয়োজন, এবং সেখানে সন্দেহের কোনো জায়গা নেই, কারণ তা শৃঙ্খলা এবং কার্যকারিতা নষ্ট করতে পারে। অভিজাত শ্রেণী তাদের ক্ষমতা ধরে রাখতে চায় এবং সন্দেহ বা প্রশ্ন তাদের কর্তৃত্বকে বিপন্ন করতে পারে। ফলস্বরূপ স্পার্টায় কোনো দার্শনিক চিন্তার বিকাশ ঘটেনি। গ্রিসে গণতন্ত্র এবং একটি গতিশীল বাণিজ্যিক শ্রেণী দার্শনিক চিন্তার বিকাশে ভূমিকা রেখেছিল, তবে এর পাশাপাশি সাংস্কৃতিক শিকড়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিসের মহান সাহিত্য এবং মিথগুলো ফিলোসফি বা দর্শনের জন্য একটি মঞ্চ বা ক্ষেত্র প্রস্তুত করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, মিথ কি? এই মিথগুলো হচ্ছে বড় বড় দার্শনিক প্রশ্নগুলোর উত্তর দেবার এক ধরনের প্রচেষ্টা মাত্র। এই মিথগুলোর উদ্দেশ্য ছিল জীবন এবং মৃত্যুর রহস্য ব্যাখ্যা করা, পৃথিবীতে কেন কোনো কিছু ঘটে তা ব্যাখ্যা করা, অবদ্ধ বিষয়গুলো সহজবোধ্যভাবে উপস্থাপন করা। মিথ যুক্তির মাধ্যমে নয়, বরং কিংবদন্তি, দেবদেবী এবং কল্পনার মাধ্যমে ব্যাখ্যাগুলো প্রদান করত। তবে এটা ঠিক যে এই মিথগুলো সঠিক প্রশ্ন তুলত, যা পরবর্তীকালে দার্শনিকেরা আরো গভীরভাবে বিশ্লেষণ করেছেন। গ্রিক সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব হলেন দুই মহান সাহিত্যিক, যারা দার্শনিক চিন্তার অগ্রদূত ছিলেন। প্রথমজন হলেন হেসিয়ড, যার বিখ্যাত গ্রন্থ থিওগনিয়া গ্রিক দেবতাদের উৎপত্তি এবং ইতিহাস বর্ণনা করে। থিওগনিয়ায় ডাইক নামে ন্যায়বিচারের দেবীর গুরুত্ব তুলে ধরা হয়েছে। ডাইক ন্যায়বিচার এবং নৈতিকতার প্রতিনিধিত্ব করেন, যা পরবর্তীতে গ্রিক দার্শনিক চিন্তায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। আর অন্যজন হলেন হোমার। তিনি তার ইলিয়াড এবং ওডিসি নামের মহাকাব্যিক গ্রন্থগুলোতে মানব প্রকৃতি, ভাগ্য এবং নৈতিকতা বিষয়ক গভীর প্রশ্ন তুলেছিলেন।
তার রচনাগুলোতে উঠে আসা নৈতিক এবং অস্তিত্বের বিষয়গুলো দার্শনিক বিশ্লেষণের ভিত্তি তৈরি করেছে। গ্রিসের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ, গণতন্ত্রের বিকাশ, বাণিজ্যিক গতিশীলতা এবং মিথ ও সাহিত্যের প্রভাব ফিলোসফি বা দর্শনের বিকাশের জন্য একটি অনন্য ক্ষেত্র তৈরি করেছিল। যদিও স্পার্টার মতো শহরগুলো এই প্রক্রিয়া থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল, এথেন্স এবং তার উপনিবেশগুলো গ্রিক দার্শনিক ঐতিহ্যের ভিত্তি স্থাপন করেছিল। হেসিওডের সাহিত্যে আমরা ইতোমধ্যেই এক ধরনের প্রোটো-ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি লক্ষ্য করি। অন্যান্য মহাকাব্যের মতো, যেমন হোমারের কবিতায় প্রাধান্য পাওয়া যায় যোদ্ধার গুণাবলী, তার পরিবর্তে হেসিওডের রচনায় ন্যায়বিচার বা দেবী ডাইকের প্রধান বৈশিষ্ট্য হিসেবে উঠে আসে। ন্যায়বিচার এখানে একটি সামাজিক মূল্যবোধ হিসেবে উপস্থাপিত হয়েছে। এটি সেই গুণ যা আমাদের অন্যদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে সাহায্য করে। যদি ন্যায়বিচার না থাকে, তবে একটি সম্প্রদায় টিকে থাকতে পারে না। অন্যদিকে অন্যায় এবং অবিচার একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে। হেসিওডের এই দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দেয় যে তিনি এমন এক গ্রিসে বসবাস করছিলেন যা ধীরে ধীরে সামাজিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছিল। এটি ছিল এমন একটি সময় যখন রাজনীতি এবং সামাজিক মূল্যবোধের গুরুত্ব বাড়ছিল। অন্যদিকে হোমার ছিলেন প্রাচীন গ্রিক সাহিত্যের আরেক মহান ব্যক্তিত্ব, যেটা আমরা আগেই বলেছি। তবে হোমারের অস্তিত্ব নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিছু গবেষক মনে করেন হোমার হয়তো কখনোই বাস্তবে ছিলেন না, অথবা তিনি হয়তো একক কোনো ব্যক্তি নন, বরং এটি একটি সমষ্টিগত নাম যা বিভিন্ন সাহিত্যিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ, ইলিয়াড এবং ওডিসি এর মধ্যে শুধু শৈলীগতই নয়, বরং দার্শনিক দৃষ্টিকোণ থেকেও অনেক পার্থক্য দেখা যায়। ইলিয়াড মূলত ট্রয় যুদ্ধের গল্প। এই মহাকাব্যের মূল গুণাবলী হল যোদ্ধার গুণ, শক্তি, সাহস, যুদ্ধের দক্ষতা, এবং এই গুণগুলো ইলিয়াডের প্রধান চরিত্রদের পরিচয় হিসেবে গড়ে তোলা হয়েছে। আর তারা মহান কারণ তারা সাহসী এবং দক্ষ যোদ্ধা। ইলিয়াড এবং হেসিওডের রচনার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। হেসিওডের ন্যায় বিচার সমাজের জন্য গুরুত্বপূর্ণ মূল্যবোধের দিকে নির্দেশ করে, আর হোমারের যুদ্ধ এবং শক্তি একজন বীরের আদর্শ হিসাবে প্রতীয়মান হয়। এই পার্থক্যগুলো দেখায় যে গ্রিসের সাহিত্য ধীরে ধীরে সামাজিক এবং দার্শনিক প্রশ্নগুলোর দিকে অগ্রসর হচ্ছিল। এটি ফিলোসফির জন্য, আমরা আগেই বলেছি, যে একটি ভিত্তি এবং ক্ষেত্র তৈরি করেছিল, যা পরবর্তীতে দার্শনিকদের আরো গভীর চিন্তার দিকে নিয়ে গিয়েছিল। ওডিসি, যা এক অর্থে ইলিয়াডের পরবর্তী অংশ, ওডিসিউস বা ইউলিসিসের ইথাকায় ফিরে আসার গল্প। ওডিসিতে মূল গুণ আর যুদ্ধ বা শক্তি নয়, বরং চতুরতা এবং বুদ্ধিমত্তা। ইউলিসিস একিলিসের মতো নয়, তিনি ভিন্ন। ইউলিসিস ফুর্তিবাজ, বুদ্ধিমান এবং কৌশলী। তিনি একজন ভ্রমণকারী যিনি ভূমধ্যসাগর এবং ইউরোপ অন্বেষণ করেছেন। ইউলিসিস যুদ্ধজীবী অভিজাত শ্রেণীর মূল্যবোধের প্রতিনিধি নন, যেমনটি একিলিস ছিলেন, বরং তিনি বণিক শ্রেণী এবং নতুন সামাজিক শ্রেণীগুলোর মূল্যবোধের প্রতীক। ওডিসি এমন এক সমাজকে প্রতিনিধিত্ব করে যা অভিজাত যুদ্ধজীবী শ্রেণী থেকে বাণিজ্যিক এবং বুদ্ধিবৃত্তিক শ্রেণীর দিকে অগ্রসর হয়। হেসিওডের থিওগোনিয়া এবং হোমারের ওডিসি সমাজের এই নতুন প্রবণতাগুলোর পূর্বাভাস দেয়। এই সাহিত্য রচনাগুলো প্রথম দার্শনিকদের আবির্ভাবের সামান্য আগে রচিত হয় এবং দার্শনিক চিন্তার ক্ষেত্র তৈরি করে। এবার আমরা সাহিত্য নয়, বরং এক ধরনের ধর্মীয় প্রভাবের কথা বলবো যা দার্শনিক চিন্তাকে প্রভাবিত করেছিল, আর তা হলো অরফিজম। অরফিজম হচ্ছে একটি ধর্ম যা ডিওনাইসাসের উপাসনা ঘিরে গড়ে ওঠে। এর মূল চরিত্র হলো অরফিউস। মিথ অনুসারে অরফিউস পাতালে প্রবেশ করেছিলেন এবং দেখেছিলেন যে মানুষের আত্মাগুলো মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করে। মৃত্যুর পর আত্মা পাতালে যায় এবং সেখানে পবিত্রকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর আবার নতুন দেহে পুনর্জন্ম লাভ করে। অরফিউস এই অভিজ্ঞতার কথা পৃথিবীতে ফিরে এসে বর্ণনা করেছিলেন। অরফিজমের কেন্দ্রীয় বিশ্বাস হলো মেটেমসাইকোসিস বা পুনর্জন্মের ধারণা। এটি ধারণা দেয় যে আত্মা মৃত্যুর পর এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। হেসিওডের থিওগোনিয়া, হোমারের ওডিসি এবং অরফিজমের মতো ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক রচনা দার্শনিক চিন্তার উদ্ভবের জন্য ভিত্তি তৈরি করেছিল। অরফিজমের মতো ধর্মীয় বিশ্বাস আত্মা, জীবনের অর্থ এবং মৃত্যুর পর জীবনের প্রশ্নগুলো তুলে ধরেছিল, যা পরবর্তী দার্শনিক চিন্তাসমূহের কেন্দ্রে ছিল। মেটেমসাইকোসিস একটি জটিল শব্দ যার অর্থ হলো আত্মার স্থানান্তর। আত্মাগুলো এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়, এক জীবন থেকে আরেক জীবনে। এই স্থানান্তর নিয়মিত এবং উদ্দেশ্যমূলক, যা আত্মার পবিত্রতার সাথে অগ্রগতি নির্দেশ করে। পবিত্রকরণের এই প্রক্রিয়া শুধুমাত্র মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থায়ও ঘটতে পারে। জীবিত অবস্থায় আত্মাকে পবিত্র করতে হলে যতটা সম্ভব শারীরিকতা এবং বস্তুগত বিষয় থেকে মুক্ত হতে হয়। আমরা পরে দেখব যে কিছু দার্শনিক স্কুল, বিশেষত পিথাগোরিয়ানরা, এই ধারণাকে পুরোপুরি গ্রহণ করেছিল। তারা এই ধর্মীয় বিশ্বাসকে নিজেদের তত্ত্বের অংশ হিসাবে পুনর্নির্মাণ করেছিল। আজকের পর্বে আমরা সাধারণভাবে আলোচনা করলাম ফিলোসফির উৎপত্তি সম্পর্কে, যা গ্রিসে খ্রিস্টপূর্ব 7ম এবং 6ষ্ঠ শতাব্দীতে জন্ম নেয়। দর্শন বা ফিলোসফি জন্ম নেয়ার সামাজিক কারণগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্রের বিকাশ এবং বাণিজ্যিক শ্রেণীর উদ্ভব। রাজনৈতিক কারণের মধ্যে রয়েছে নগররাষ্ট্রগুলোর রাজনৈতিক স্বাধীনতা, এবং সাংস্কৃতিক কারণের মধ্যে রয়েছে গ্রিক সাহিত্য এবং ধর্মীয় ধারণার প্রভাব।
পরবর্তী পর্বে আমরা প্রথম দার্শনিক ঘরানা বা স্কুলগুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরু করব আয়োনীয় স্কুল অফ মিলেটাসের দার্শনিক তথা থেলিস, অ্যানাক্সিমান্ডার এবং অ্যানাক্সিমেনিসের দর্শন দিয়ে আমরা তাদের ধারণাগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ডেস্টিনেশন ফিলোসফি নামক আমার এই পডকাস্ট সিরিজটি আপনারা স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ইউটিউব সহ পডকাস্ট শোনার অন্যান্য সকল মাধ্যমগুলোতে শুনতে পারবেন। আবারও শীঘ্রই কথা হবে ডেস্টিনেশন ফিলোসফির নতুন একটি পর্বে। আজকের মতো বিদায়, এবং এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।